মাধবগিরি ফিরছিলেন দূরের শহর থেকে। আজ মন্দির সংক্রান্ত এক মামলার শুনানি ছিল। রায় ধীরে ধীরে মাধবগিরির বিপরীতে যাচ্ছিল, তাই মেজাজ খুব অসন্তুষ্ট ছিল। সময় বাঁচাতে তাই কমরুলের এই গ্রামের সরু পথ দিয়েই আসছিলেন। কিন্তু কিন্তু হঠাৎ পথমধ্যে এই রত্নটিকে দেখে তিনি হতচকিত হয়ে গেলেন। আর একটু হলে এই ঘোড়াটা এলোকেশির ঘাড়ের উপর পড়তে যাচ্ছিল। শেষ মুহূর্তে মাধবগিরি লাগাম টেনে ধরলেন। কামে জর্জরিত পৌর দেখলেন সামনে অসাধারণ সুন্দরী মেয়েটির বিনার খোলের মতো নিতম্ব ভেজা কাপড়ের উপর দিয়ে কেমন প্রস্ফুটিত হয়ে উঠেছে। বিস্মিত চোখে তিনি এলোকেশিকে পেরিয়ে গিয়ে একদিকে ঝুঁকে তার মুখের দিকে তাকালেন, আর আরও আশ্চর্য হয়ে গেলেন। আরে, এমন একটি সুন্দরী মেয়ে এই গ্রামে থাকে, আর তিনি জানতেনই না। এমন দুধে আলতা গায়ের রং, এমন পূর্ণিমার চাঁদের মতো মুখ। মাধবগিরি হতভম্ব হয়ে গেলেন। ওদিকে এলোকেশি লজ্জায় রক্তবর্ণ হয়ে উঠেছিল। একে এই শতচ্ছিন্ন কাপড়ে তার শরীরের অনেক অংশই দৃশ্যমান হয়ে পড়েছিল। তার উপর মাধবগিরির এমন আচরণে ভয়ে আরও বিব্রত হয়ে পড়ল। এক ছুটে সে বাড়ির দিকে পালাতে উদ্যত হলো। এলোকেশিকে মাথা নিচু করে ছুটতে দেখে মাধবগিরির হুঁশ হলো। এ মেয়ে যে পালায়, এক্ষুনি গিয়ে দেখতে হবে কোন বাড়ির মেয়ে। মাধবগিরির চাবুকে ঘোড়া চিচি শব্দে আর্তনাদ করে সামনে ছুটতে শুরু করলো। এলোকেশি তস্ত্র হরিণের মতো যতই পালাক, মাধবগিরি ঠিক অনুকরণ করে বের করে ফেললেন তার বাড়ি। মহন্ত মহারাজ নিজের মনেই বিড়বিড় করলেন, নীলকমলের বাড়ি ঢুকলো, তার মানে নির্ঘাত মন্দাকিনীর সতীনের মেয়ে। মাধবগিরি আর কিছু না বলে ঘোড়া ছুটিয়ে তারকেশ্বরে চলে গেলেন। সেদিন সন্ধ্যাবেলা নীলকমল সবে ফিরেছেন খেটে খুটে। আজ কিছুই আয় হয়নি তার বিশেষ। হাত পা ধুয়ে দাওয়ায় বসে 4টি মুড়ি চিবোচ্ছেন। এমন সময় মহন্তের খাস ভৃত্য কেনারাম এসে উপস্থিত। অবৌ, শিগগির চলো, মাধব মহারাজ ডাকছেন তোমায়, মেজাজ খুব খাপ্পা, দেরি করো না। মন্দাকিনী স্বামীর দিকে এক ঝলক তাকিয়েই ঘোমটা টেনে বের হয়ে গেল মহন্তের ভৃত্যের সঙ্গে। নীলকমল একরকম নিরুত্তাপভাবে মুড়ি খেতে লাগলেন। কী বলবেন, গত 1 মাস ধরে রোজগারপাতি বলতে কিছুই নেই। নবীনের এলোকেশির জন্য দিয়ে যাওয়া টাকাও ফুরিয়ে গেছে। সংসার তো চালাচ্ছে মন্দাকিনী, তাই সব বুঝেই চুপ করে থাকাই শ্রেয়। মন্দাকিনীর ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। নীলকমল তখনও বাইরের দাওয়ায় বসেছিলেন, কিন্তু মেয়ে দুটো ঘুমিয়ে পড়েছে ভেতরে। মাধব মহারাজের পালকি এসে নিঃশব্দে ঘরের বউকে পৌঁছে দিয়ে গেল দরজায়। মন্দাকিনী হাত পা না ধুয়েই উঠে এলো দাওয়ায়, ঘোমটা খুলে স্বামীর দিকে তাকালো। ওগো শোনো, যা শুনে এলুম ঠিক মতো মিটলে খাওয়া পড়া তো দূর, আমাদের পাকা ভিটে উঠবে গো। নীলকমল স্ত্রীর কাছে সব শুনে চমকে উঠলেন। কম্পিত হাতে উপবিত স্পর্শ করে বললেন, না না, সে কি করে হয়? বামুনের ঘরের মেয়ে হয়ে কিনা এলো, ছি, জামাইয়ের কাছে আমি মুখ দেখাবো কি করে? মন্দাকিনী ঝংকার দিয়ে উঠল, একানা রোজগারের মুরদ নেই, আবার মুখ দেখাবেন কি করে? নবীন জানতে পারলে তবে তো। আমি বলেই এসেছি, শনি রবিবার এলো যেতে পারবে না। পরক্ষণে এসে গলা নামিয়ে ফিসফিস করলো, আর তুমি কি ভাবছো, রাজি না হলে মাধব মহারাজ ছেড়ে দেবেন? একবার যখন ওর নজর পড়েছে, এলোকেশি আর রেহাই পাবে না। কোথায় সরাবে মেয়েকে? কুমরুল শুদ্ধ সারা তারকেশ্বর ওর লোক ওত পেতে রয়েছে, বলা যায় না, হয়তো এখন থেকেই নজর রাখছে আমাদের বাড়িতে। যদি নবীনকে বলি ওকে নিয়ে যেতে। নীলকমল ঢোক গিললেন। মরণ! মন্দাকিনী চাপা কণ্ঠে যতটা সম্ভব ঝাঁঝিয়ে উঠল, বলি নবীনকে উড়ে উড়ে নিয়ে যাবে গা? মহন্তের লোকদের চোখ এড়িয়ে পারবে ও নিয়ে যেতে? নীলকমল চুপ করে থাকলেন। কথাটা মন্দাকিনী ভুল বলেনি। মাধবগিরির প্রবল প্রতাপ। একবার যখন ওর এলোকেশিকে মনে ধরেছে, তিনি তার বিনিময়ে সব ছাড়খাড় করে দেবেন। তার চেয়ে বুদ্ধিমানের মতো সব মেনে নিয়ে নিজেদের আখের গোছানোটাই লাভজনক। তার পরের দিন পরিকল্পনা মাফিক মন্দাকিনী এলোকেশিকে বলল, চটপট রান্নাবান্না সেরে নে, আজ বাবার থানে যাব। আজ হঠাৎ এলোকেশি অবাক। তার গাটা এমনিতেই ম্যাজম্যাজ করছিল। ভাবছিল কাজকর্ম সেরে একটু জিরিয়ে নেবে। মন্দাকিনীর সৎ মেয়ের দিকে তাকিয়ে বলল, হঠাৎ আবার কি? 5 বছর হয়ে গেল, এখনও একটা পেটে ধরলি না। 14 পুরে 15ই পড়তে চললি। তুই কি ভাবছিস এরকম চললে জামাই আর তোকে কলকাতা নিয়ে যাবে?
দেখবি হয়তো আর একটা বিয়ে করে ফেলেছে। শিগগিরই চল, বাবাকে পুজো দিয়ে মহন্ত মহারাজের কাছে নিয়ে যাব। তিনি তোকে ওষুধ দেবেন। বছর না ঘুরতেই মা হবি। বোন যাবে না? মুক্তকেশীর দিকে চেয়ে এলোকেশী বলল। সে সৎমাকে বিলক্ষণ ভয় করে। না, মুক্ত বাড়িতে থাকুক, বাবা এলে খেতে টেতে দেবে ক্ষণ। মন্দাকিনীর আর তর্স হয়েছিল না। কাজ মিটে গেলে মাধবগিরি তাকে সোনার হাতপদ্ম আর হার দেবেন বলেছেন। তারপর তো টাকা পয়সায় মুড়িয়ে দেবেনই। ইতিমধ্যে দুটো লোক পাঠিয়ে খবর নিয়েছেন মন্দাকিনী সময় মতো এলোকেশীকে নিয়ে আসছে কিনা। উফ, কচি মেয়ে দেখেই বুড়ো লালা ঝরছে। স্নান খাওয়া সেরে মন্দাকিনী নতুন একটা পাট ভাঙা শাড়ি যত্ন করে এলোকেশীকে পরিয়ে দিল। গন্ধ তেল মাখিয়ে চুলটা বিনুনি বাঁধল। নবীনের গেল মাসে কলকাতা থেকে একটা সাবান এনেছিল, তাই দিয়েই ভালো করে মেয়ের মুখ পরিষ্কার করিয়ে নবীনের আনা স্নো মাখিয়ে দিল। তারপর গরুর গাড়ি চেপে রওনা দিল তারকেশ্বরের দিকে। মন্দিরে গিয়ে বাবা তারকনাথের পূজা দিয়ে মন্দাকিনী এলোকেশীর হাত ধরে হাজির হলো মহন্তের প্রাসাদপম বাড়িতে। তখন বিকেল হয়। জোয়ান রক্ষীরা মন্দাকিনীকে ভালোই চেনে। তারা অশ্লীল হেসে দুয়ার খুলে দিল। বেশ কয়েকটা মহল পেরিয়ে মন্দাকিনী এলোকেশীকে নিয়ে হাজির হলো অন্ধকার এক খুপড়িতে। আগে থেকেই সব ব্যবস্থা করা ছিল। মহন্ত মহারাজের চাকর বাকররা বাইরে থেকে হুড়কো টেনে দিল। এলোকেশীর অনেকক্ষণ থেকে বুকটা ঢিপঢিপ করছিল। এখন এই অন্ধকার ঘরে সামনের বিশাল খাটে মাধবগিরিকে বসে থাকতে দেখে সে চিনতে পারল না। মায়ের সঙ্গে দাঁড়িয়ে এক পা দিয়ে অন্য পায়ের নখ খুঁড়তে লাগলো। ওর খুব ভয় করছিল। মন্দাকিনী নগ্ন গায়ে শাড়িটা ভালো করে জড়িয়ে নিয়ে হাত জোড় করলো। প্রভু, আমার মেয়েটার একটা গতি করে দিন। এবার যে বাজা বলে লোকে অপবাদ দেবে। মহন্ত মহারাজ মাধবগিরি আতশোয়া হয়ে বসে গড়গড়া টানছিলেন। পিদিমের আলোয় এলোকেশীর মুখটা যেন আরও রহস্যময় লাগছে। বহুদিন পর একটা কচি মেয়েকে সোহাগ করতে পারবেন। মন্দাকিনীর মতো এইসব বুড়ি মাগিগুলোকে নিয়ে আর রস হয় না। গড়গড়ার নলটা মুখ থেকে নামিয়ে তিনি বললেন, কোনো চিন্তা নেই, বাবার প্রসাদ খেলে বছর ঘুরতে না ঘুরতেই কোল আলো করে ছেলে আসবে। তোর নাম কি মা? এলোকেশী ভয় জড়সড় হয়ে গেছিল। মন্দাকিনীর পুনঃ পুনঃ খোঁচায় অস্ফুষ্টে সে কি বলল কিছুই শোনা গেল না। মাধবগিরি অসন্তুষ্ট হলেন না, বরং লজ্জাশীলা বালিকাটির প্রতি তার আকর্ষণ আরও বেড়ে গেল। তার আর তর্স হইল না। চোখ দিয়ে মৃদু ইশারা করলেন। সঙ্গে সঙ্গে মন্দাকিনী ফিসফিস করলেন এলোকেশীর কানে, প্রভু এখন তোকে ওষুধ দেবেন, বাবা তারকনাথের নাম করে খেয়ে নিবি। ঘরের চড়া ধুনোয় এলোকেশীর মাথা কেমন যেন ঝিমঝিম করছিল। তবু সে সৎমার হাতে হাত রেখে চেপে ধরল। তুমি কোথায় যাচ্ছ? আমি একটু ভেতর ঘর থেকে আসছি, তুই বস। আজ রাতে তো আর বাড়ি ফেরা যাবে না, মন্দিরের দালানেই শুয়ে কাটিয়ে দেবো দুজনে। মন্দাকিনী কথাটা বলেই বেরিয়ে গেল। এলোকেশী আর কি বলবে বুঝতে পারল না। চোখ নামিয়ে গায়ে ভালো করে আঁচল পেঁচিয়ে দাঁড়িয়ে রইল। মাধবগিরি আদরের সুরে বললেন, এদিকে আয়, আমার কাছে এসে বস। এলোকেশী এক চুলও নড়ল না। ওর ভালো লাগছে না একটু। মনে হচ্ছে এক ছুটে বাড়ি চলে যায়। কিন্তু গায়ের মেয়ে, রাস্তাঘাট সে কিছুই চেনে না। তার উপর বাইরের মুস্কো দারোয়ানগুলোর কথা মনে পড়তেই ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। মাধবগিরি আর অপেক্ষা করলেন না। কাম জ্বরে তখন তার শরীরের উত্তাপ বাড়ছিল। খাট থেকে নেমে এসে পাশের দেরাজে রাখা একটা ঘটি নিয়ে এগিয়ে গেল এলোকেশীর দিকে। ঘোমটা খুলে দিলেন। আলতোভাবে ওর গালে হাত বোলাতে বোলাতে নরম গলায় বললেন, বাবার নাম করে এই জলটা খেয়ে নে। এলোকেশীর মাথাটা আরও বেশি করে ঝিমঝিম করছিল। তবু বাবা তারকনাথের নাম করে ঘটির জলটা চুমুক দিয়ে খেয়ে ফেলল। জলের মধ্যে কিছু একটা মিষ্টি গন্ধ পেল। মাধবগিরি আস্তে আস্তে ওকে কাছে টানলেন। তুই ভারী ভালো মেয়ে। এলোকেশীর মাথা কেমন যেন ঘুরছিল। একবার ও জড়ানো গলায় শুধু বলতে পারল, মা, তারপরেই অচৈতন্য হয়ে পড়ল। কতক্ষণ ও ঘুমিয়েছিল জানে না। হঠাৎ কিচিরমিচির শব্দে এলোকেশীর ঘুম ভেঙে গেল। ঘোরটা কাটতেই ও ধরফর করে উঠে বসে দেখল সকাল হয়ে গেছে। কিন্তু এটা তো ওদের কুমরুলের বাড়ি নয়। এই প্রকাণ্ড পালঙ্কে ও কি করে এলো? নিজের দিকে চোখ পড়তে এলোকেশীর শিরদাঁড়া দিয়ে একটি হিমের কুচি নেমে গেল। এ কি কাণ্ড! তার শরীরে যে একটা সুতোও নেই। এত বড় সর্বনাশ কি করে হলো ওর? কে করলো? ঘরটার দরজা বাইরে থেকে ভেজানো ছিল।
এলোকিসি ভয়ে কাঁপতে কাঁপতে মেঝেতে পড়ে থাকা ওর শাড়িটা গায়ে কোনো মতে জড়ালো। দুঃখে কষ্টে ওর চোখ ফেটে জল আসছিল। ওর স্বামী ওকে কত ভালোবাসে, আর এই মান রাখলো ও। কী করে মুখ দেখাবে এখন সমাজে? ওর মাথা কাজ করছিল না। আলু থালু বেশি দরজা দিয়ে বেরোতেই ওকে খপ করে ধরল বাইরে অপেক্ষামান মন্দাকিনী।